প্রসেনজিৎ, জিৎ এবং দেব তিনজনেরই বাবার রোল করার হ্যাঁ হ্যাঁ আমার হয়েছে। আর একজন মানুষই আমাকে একেবারেই পছন্দ করেন না, সেটা হচ্ছে না আমার স্ত্রী। আমাকে পছন্দ করেই সে বিয়েটা করেছিল। আচ্ছা, তোমাদের লাভ ম্যারেজ ছিল? Absolutely. আচ্ছা, তো তারপরে আর কোনো কিছুই তার পছন্দ হয় না। আমার বর্তমান স্ত্রী এবং তার আগে প্রেমিকা, তার সাথে যখন প্রেম করছিলাম সেটা সিক্রেট রেখেছিলাম অনেক, প্রায় 10 বছর আমরা প্রেমের সম্পর্ক কাটিয়েছি। তা দিদি জানার পর কিছু বলেন? কে? দিদি জানার পর কিছু বলেনি? Hi, I'm Jesslyn Constantine of the Jazz Show Real Estate Team. We are international luxury property broker. We are pleased to pronounce that we are an international feature and sponsor for Shaka Production. হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা আবার চলে এসেছি আড্ডা উইথ পূজা নিয়ে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিতে। আজকে সেলিব্রিটি গেস্টের সঙ্গে আমরা দেব জমিয়ে আড্ডা। আজ আমাদের সেলিব্রিটি গেস্ট হচ্ছে তোমাদের সকলের প্রিয় বোধিসত্ত্ব মজুমদার। মন খুলে হবে কথা, হই হুল্লোড় অনেক মজা, হাসলে কমবে বুকের ব্যথা, তাই জমিয়ে বদিদার কেমন আছো বলো? খুব ভালো, আর তোমার সাথে দেখা হলো তাই আরো ভালো লাগছে। আমাদের ভীষণ ভালো লাগছে, ইনফ্যাক্ট দর্শকদেরও খুব ভালো লাগবে। আজকে জমিয়ে আড্ডা হবে বদিদা। ঠিক আছে, চলো বসা যাক। শীতে মজার মজার কথা শুনে খিল ধরবে তোমার পেটে, হাসলে কমবে বুকের শুরু করি আড্ডা আমাদের। তো বদিদা, তুমি তো অনেক দিন ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছো, তো তুমি কিভাবে ইন্ডাস্ট্রিতে এসেছো এটা যদি তুমি একটু বল, আমারও ভালো লাগবে, দর্শকরাও জানতে পারবে। আমি হয়ে গেল অনেক, আমার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো 1972, so it is about more than 50 years, 50 বছরের বেশি হয়ে গেছে। তবে সেই সময় একেবারে ভীষণ রেগুলার কাজ করেছি তা নয়। তার কারণ হচ্ছে আমি অন্যভাবে এঙ্গেজ ছিলাম, এঙ্গেজ বলতে অন্য চাকরি করতাম। তো যাই হোক, 72 পর থেকে কিছু কিছু সুবিধে মতো সুযোগ মতো কাজ করেছি। আর ফুল ফ্লেজেড কাজ যদি তুমি বলো, সেটা করেছি অ্যারাউন্ড 81 পুরো। আর তখন তো শুধুমাত্র ফিচার ছবি, সিরিয়াল বা এর কনসেপ্ট তখন ছিল না, তখন ওই ফিচার ছবি দিয়েই শুরু হয়েছে। তখন ফিল্মে কাজ হতো, শুট হতো। তো সেই এখন মনে পড়ে তারা প্রায় এখন আর কেউ নেই যাদের সাথে কাজ করেছি, যে সব ডিরেক্টর, প্রডিউসার অ্যান্ড অ্যাক্টার্স অলসো। অ্যাক্টাররা অনেকেই নেই। বাস খুব ভালো লেগেছে একসাথে কাজ করে। তো আমার প্রথম যে ছবি 72-তে বললাম, সেটা শুট করেছিলেন, ডিরেক্ট করেছিলেন অমিতাভ দাশগুপ্ত বলে, তিনিও আর নেই। তো তিনি একটা খুব নতুন কনসেপ্ট নিয়ে একটা কাজ শুরু করেছিলেন, তাতে আমার এক বন্ধুর থ্রু দিয়ে তার সাথে আমার হয়েছিল, হি সিলেক্টেড মি ফর আ ভেরি মেজর রোল। তারপর থেকে টুকটাক কাজ হচ্ছিল। আর 1980-তে শুরু হলো বেশ 2-3খানা ছবি, তার মধ্যে একটা হচ্ছে সেই সময় খুব জনপ্রিয় হয়েছিল, সেটা হচ্ছে অশ্লীলতার দায় বলে। খুবই জনপ্রিয় হয়েছিল। সেটাতে আমরা 3জন বন্ধুর রোল করেছিলাম একসাথে। সেই থেকে তাদের সাথে আমার খুবই গাঢ় বন্ধুত্ব হয়ে যায়। সেটা একটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী, আমরা দীপক বলে থাকি, চিনি। আরেকজন হচ্ছেন বিপ্লব চ্যাটার্জি, থেকে স্লাইটলি বড় বিপ্লব দা। আর আমি, এই ওখানেও ছিল 3 বন্ধু এরা। তারপর থেকে এই চলেছে আস্তে আস্তে। তো 50 বছর হয়ে গেল। 50-এর বেশি হচ্ছে, কত কাউন্টও করতে হচ্ছে, চলছে কাজ চলছে। বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে, যেরকম জিৎ, দেব, এদের সঙ্গেও তো তুমি কাজ করেছো। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছি, এদের সঙ্গে, নতুনদের সঙ্গে কাজ করে তোমার কিরকম লাগে?
নতুন বলতে কি তুমি জিতদের হ্যাঁ মানে ওরা যে সময়টা তুমি তো আরো মানে এক্সপিরিয়েন্স ছিল তখন ওরা যখন তখন আমার হ্যাঁ কাছে বলতো। এখন তো ওরা এখন বড় একজন স্টার বাট সেই টাইমে দ্যাট টাইম কিরকম ওরা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় খুব ভালো, খুব ভালো। ইনফ্যাক্ট আমি বোধহয়, আমি জানি না, অন্য অনেকেই করেছেন, সৌমিত্রদা তো করেইছেন বোধহয়, প্রসেনজিৎ, জিৎ এবং দেব তিনজনেরই বাবার রোল করার হ্যাঁ, সৌভাগ্য আমার হয়েছে। আর এর মধ্যে একটা ছোট্ট নোট বলে দিই, সরি আমার হ্যাঁ, ঠিক আছে। একটু গলাটা, প্রসেনজিৎ এবং জিৎ, থ্যাংক ইউ, প্রসেনজিৎ এবং জিৎকে স্ক্রিনে চড় মারার ক্রেডিটটা আমার। আচ্ছা হ্যাঁ, কিন্তু সেটা আমাকে বোমরাও খুব হেল্প করেছিল, জিৎ তো বটেই। জিৎকে চড় মারা ছিল ক্রান্তি বলে একটা ছবিতে, খুব ভালো একটা ছিল। আর প্রসেনজিতের সাথে তো অনেক, অনেক ছবি রয়েছে। প্রত্যেকে ভীষণ কোঅপারেটিভ। জিৎ ভীষণ ভালো ব্যবহার। আর দেবের সাথে তার পরে কাজ করেছি। আচ্ছা দেবের সাথে খুব বেশি ছবিতে আমার কাজ করার সুযোগ হয়নি, তবে যেটা একেবারে রানাওয়ে হিট ছিল, পরাঞ্জয় জলিয়া, হ্যাঁ পরঞ্জয় জলি সেটাতেই করেছিলাম, আমি বাবা ও ছেলে। ভালো হলে হ্যাঁ সেটা তো সুপার ডুপার হিট ছিল ছবিটা, টলিউডে কিং বলতে পারো তিনজনেই এখন। তো এই তিনজনের মধ্যে তোমার ফেভারিট কে? ফেভারিট বলা খুব মুশকিল, কারণ দেখো, একজনের নাম নিলে আরেকজন রাগ করবে। না না, রাগ করবার জন্য না, কেউ রাগ করলো কিনা এখন আর অতটা আমাকে ম্যাচ করে না, কিন্তু ওই যে বললাম, যার যার নিজের ক্ষেত্রে এরা প্রত্যেকে ভালো। যেমন জিৎ ভীষণ ভালো ব্যবহার, ভীষণ ভদ্র, এবং যেখানে যখন যেভাবে দেখা হয় সঙ্গে সঙ্গে এগিয়ে এসে একেবারে, ও আমাকে আবার বোধিদা বলতে পারে না বা বলে না, পথে পাবো কেন পারে না, ভালো সবই পারে, আমাকে বোধিদা ভালো লাগে, একটা স্পেশাল নাম। দেব অত্যন্ত ভদ্র। আর বুম্বার সাথে রিলেশনটা কি বলবো, একেবারেই বাপ ছেলের বা মতোই। দুই ভাইয়ের হয়ে গেছে। তোমরা তো হ্যাঁ অনেক কাজ করেছো ওটা। আচ্ছা বদিদা, আগে তুমি কাজ করেছো, এখন কাজ করছো, অ্যাটমসফিয়ার তো টু ডিফারেন্ট। হ্যাঁ, কাজে অ্যাটমসফিয়ার আগে না অনেক বেশি কি বলবো, খুব কাছের মনে হতো মানুষগুলোকে। তার নানা কারণ আছে, আমি বুঝতে পারি। আমি যখন অ্যানালাইজ করি, যেমন এক একটা ছবি টানা শুটিং হতো, এবং তখন তো ছিল না, মানে ডিজিটাল ব্যাপারটা ছিল না, বেশিরভাগ ছবি করেছি সেলুলয়েড, ফলে খুব কম করে 1 মাস একসাথে কাজ করতে হতো, অনেকটা টাইম একসঙ্গে। একসঙ্গে অনেকটা, হয়তো ব্রেক দিয়ে দিয়েও হতো, কিন্তু তবু একটা তো তার রয়ে থাকতো, মানে একটা ফ্যামিলি অ্যাটমসফিয়ার ছিল তখন। এবং আউটডোর মানে বিশাল বিশাল আনন্দের, মানে সে একসাথে আফটার শুটিং হই হই করা, গান গাওয়া, নাচা, তারপরে তো ডিনার, এবং সেখানে কেউ হিরো নয়, কেউ হিরোইন নয়, আর কেউ এমনিতেও। হ্যাঁ আগে তো একটা মানে ইউনিটি ছিল সবার মধ্যে। এখন নিশ্চয়ই আছে, আমি বলবো না নেই, তবে অনেক বেশি মানুষ বা এখানকার ছেলে মেয়েরা এখন একটু ক্যারিয়ার মাইন্ডেড হয়ে গেছে, আর সময় একটু কম হয়ে গেছে, কারণ তারা সর্বদাই ছুটছে, এই হচ্ছে। ভালো সেটা, তো এখন অসুবিধা হয় না, মানে সেইটা মিস করেন না? মিস করি না বললে মৃত্যু বলা হবে, মিস করি, বাট অবস্থার সাথে তো অ্যাডজাস্ট করে নিতে হয়। আচ্ছা তুমি মহানায়ক উত্তম কুমারের সঙ্গে কাজ করেছিলে কি? না, আমার ওনার সাথে কাজ হয়নি, তবে ওনাকে আমি ব্যক্তিগতভাবে অন্যভাবে চিনতাম। আচ্ছা আচ্ছা, তো তোমাদের সম্পর্কটা কিরকম ছিল? সম্পর্ক ওনার সাথে তো ভাবাই যায় না, মানে একটা মানুষ সামনে দাঁড়ালে তার দিকে তাকাতে
কুণ্ঠা হ্যাঁ একটা তো মানে ভয় করতো। কিন্তু ওরকম সহৃদয়, ওরকম আড্ডাবাজ মানুষ খুব কম ছিল। যারা মিশেছেন তারা জানেন। আর সকলেই আড্ডাবাজ ছিলেন। উনি ভীষণ স্বাভাবিক একটা মানুষ ছিলেন, গল্প করতে খুব ভালোবাসতেন। কোনো মানে আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে ব্যক্তিগত এবং ঘরোয়া একটা আলাপ পরিচয় হওয়ার। সেখানে আর উনি উত্তম কুমার ছিলেন না, সেখানে একেবারে সাধারণ একটা মানুষ, সবাইকে নিয়ে পরিচিত এবং কখনোই সেই এয়ারটা নিতেন না। কিন্তু হ্যাঁ, তাকে বাইরে তো যখন হ্যাঁ সেটা তো পোট্রে করতেই রাখতেই হবে। আর তুমি তো সৌমিত্র চ্যাটার্জির সঙ্গেও কাজ করেছো, তো সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে তোমার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করো। খুব বুঝালি আমি আবার চলে এসেছি। তুমি গন্ধ পাও কি করে বলো তো? আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম এখানে অনেক আর্টিস্ট আছে। দেখো আমরা এখন আড্ডা দিচ্ছি এখানে, তুমি যাও, তোমার কোনো কাজ নেই এখানে। এই তো প্রসেনজিতের বাবা এসছে। না, আমি প্রসেনজিতের বাবা নই। আমি প্রসেনজিতের বাবার চরিত্র করেছি অনেক ছবিতে। প্রসেনজিতের বাবা আমাদের নমস্যর মানুষ। ভুলভাল বকো না, যাও। জানেন তো স্যার, আমি নরক থেকে ভিসা নিয়ে এই মর্তে এসেছি। তাই নাকি? হ্যাঁ, আর এই মর্তেতে এসে দেখি এখানের অবস্থা তো আরো খারাপ। তা তোমাদের নরকে কি ভিসা লাগে? হ্যাঁ, ভিসা স্যার আসবো কি করে বলুন? ভিসা দেয় কে? দেওয়ার লোক আছে, যমরাজের লোক আছে। আপনাকে দেখলে না আমার খালি ওইটাই মনে পড়ে যায়, ওই পরাণ যায় জুলিয়ারে। আমি আমি আপনার পরাণ যায় জুলিয়ারে সিনেমাটা অনেক করতে গেছি। তাই নাকি? দারুণ লাগে। কি করে দেখলেন? আমাদের ওখানে টিভি আছে তো। ও, সেখানে দেখা যায়। হ্যাঁ, আমার বউকে বাচ্চাকে নিয়ে একদম খুব মজা করে দেখেছি। আচ্ছা, হয়েছে, তুমি তোমার গান থামাও, আমাদের কথা বলতে যাও, যাও এখন থেকে এখন। আচ্ছা ঠিক আছে। নরক থেকে ভিসা নিয়ে বাচ্চা অসুর আসবে। তাহলে যেটা বলছিলাম যে সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে তো কাজ করা হয়েছে, তো ওনার সাথে কিরকম এক্সপিরিয়েন্স ছিল যদি একটু শেয়ার করো। সৌমিত্রদার সাথে কাজ করা খুব মজার ব্যাপার ছিল, কারণ প্রতিটি মুহূর্তে ওনার কাছ থেকে শেখা যেত। হ্যাঁ শেখা যেত এবং কখনোই উনি বুঝতে দিতেন না। আমি অনেকগুলো কাজ করেছি, সিরিয়াল করেছি, ছবি একাধিক করেছি। কখনোই উনি বুঝতে দিতেন না যে উনি সৌমিত্র চট্টোপাধ্যায় এবং আমরা অন্য আচ্ছা, অভিনেতা অভিনেত্রী। একেবারে আমাদের মতো করে মিশতেন এবং ফ্লোরে ওনাকে দেখা একটা অভিজ্ঞতা। কারণ কতখানি নিষ্ঠা, কতখানি সিরিয়াসনেস নিয়ে কাজ করা যায় সেটা ওনাদের মতো অভিনেতাদের দেখলে বোঝা যায়। না সত্যি উনি খুব ভালো মানুষ ছিলেন, আমারও একটা সৌভাগ্য হয়েছিল ওনার সাথে একটু কাজ করার। আচ্ছা, হ্যাঁ, তো তখন দেখা হয়েছিল, তো সত্যি মানুষটা ভীষণ ভালো মানুষ, ওনার থেকে সত্যি কিছু শেখা যায়। প্রতি মুহূর্তে তুমি তো হিন্দি ছবিও করেছো রানী মুখার্জির সঙ্গে, মিস্টার এন্ড মিসেস। quite recent হ্যাঁ বলা যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বছর দুয়েক আগে। হুম। তো বলিউডে ছবি করে কিরকম? অভিজ্ঞতা ভালো, ভালো অভিজ্ঞতা। ওদের পুরো ব্যাপারটাই খুব ম্যাগনাম। আচ্ছা, আমাদের এখান থেকে মানে টলিউড থেকে ওদের কি একদম ডিফারেন্ট আছে কিছু? না, আমার খুব একটা কিছু ডিফারেন্ট লাগেনি। শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার আর কি বলবো অর্গানাইজেশন ছাড়া। মানে আমার কাজ করার সৌভাগ্য ওই ছবিটার জন্য হয়েছিল একটা বড় প্রোডাকশন হাউসের সাথে। ফলে তাদের সব সাজানো, তাদের লোকজন, তাদের ব্যবস্থাপনা, এগুলো তো অনেক বড় আকারে ছিল। কিন্তু ওদের সব ভাবনাটাই হচ্ছে বিরাট রেঞ্জে, আপডেটেড ভার্সন যেটা হ্যাঁ। বলে। মানে ইউনিটটা প্রচুর বড় থাকে। বেশ বড় ছিল। তবে আমাদের 50% ওপর কাজ ছিল বিদেশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এস্টোনিয়া বলে একটা দেশ আছে, ওকে ওকে, ভীষণ সুন্দর দেশ, ইউরোপেরই। আচ্ছা একসময় রাশিয়ার পার্ট ছিল, হ্যাঁ, হ্যাঁ। এখন আলাদা দেশ। খুব সুন্দর জায়গা এবং সেখানে কাজ আমরা করেছিলাম, খুব মজা করি। তবে সে ছবিতে আমাদের কলকাতারই প্রায় আমরা 6 জন অভিনয় অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিলাম। আচ্ছা, ওই ছবিটাতে। হ্যাঁ, সেটাও একটা মজার ব্যাপার ছিল। প্লাস আর রানীর সাথে আমার পরিচয়টা বহুদিন আগে। রানীর বাবা খুব স্বনামধন্য একজন পরিচালক, প্রযোজক ছিলেন। তিনি কলকাতায় যে কটা ছবি করেছিলেন
সবকটাতেই আমাকে সুযোগ দিয়েছে, বাহ, ফলে ওদের ফ্যামিলির সাথে আমার বহুদিন মানে এটা একটা ফ্যামিলি রিলেশন আছে তাই তো? বহুদিনের পরিচয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি রানীকে অনেক ছোট বয়স থেকে দেখছি, সেই সেই সম্পর্কটা এবং সেই কি বলবো সম্মানটা ও আমাকে সবসময় দেয়। তো বদিদা তুমি তো এমনি সিরিয়ালও করেছো অনেক, তো সিরিয়ালের মধ্যে আর সিনেমার মধ্যে কি ডিফারেন্স আছে ওর মধ্যে? একসময় প্রচুর তফাৎ ছিল, হুম। এখন তো প্রায় সবই একাকার হয়ে গেছে। সিনেমা হয় সিরিয়ালের মতো করে, আর সিরিয়াল এখন আর সিনেমার মতো হয় না। আমরা একসময় সিরিয়াল করেছি সিনেমার মতো, মানে তার একটা শিডিউল হতো, একটা সেট তৈরি হতো, সেখানে 5-6 দিন কাজ হতো, সেই সেট ভেঙে আবার নতুন সেট হতো ইত্যাদি। যাই হোক, তো আর অভিনয়ের দিক থেকে যদি তুমি বলো, আমার কাছে খুব একটা কিছু আলাদা লাগে না। তবে সিরিয়ালে আজকাল এত বেশি কথা হয়, স্ক্রিপ্ট অনেক বড় থাকে শুনেছি। স্ক্রিপ্ট বড় থাকে, হুম। অকারণে বেশি কথা থাকে, আচ্ছা। হ্যাঁ, যা কিছু ভাবনা চিন্তা সব কথায় বলতে হয়। ওকে। তো সেটা তো মানুষ করে না। ধরো হ্যাঁ। আমি এক জায়গায় বসে কিছু একটা চিন্তা করছি, হুম। সেটা সিরিয়ালে আজকাল তোমার চিন্তাটাও বলতে হয়। ওকে। বলতে হয় মানে বলা হয়। হ্যাঁ হ্যাঁ বলছি না, কোনো নিয়ম আছে। হ্যাঁ। ছবিতে এগুলোর প্রচুর স্কোপ, যে ক্যামেরাটাই কথা বলে, হুম। মানুষ যত কম কথা বলে। এটা আমার কথা না, এটা একজন বিখ্যাত পরিচালক তার কথা, যে ফিল্ম স্টার্টস where words end. ইয়েস। সো সেটাই ছবি, ছবির মজা। দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে? ছবি, সিনেমা। ছবি সবসময়। আচ্ছা বদিদা, এখন যেরকম ইন্ডাস্ট্রি চলছে, যে আমাদের হল টল গুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে আগে যেরকম একটা ছবি ক্রেজ ছিল মানুষের মধ্যে, সেই ক্রেজটা পুরো নষ্ট হয়ে গেছে। হলে গিয়ে আর কেউ ছবি দেখার মতো অনেক এখন আর নেই সেই জিনিসটা। তো এই সব যে চেঞ্জেস গুলো রয়েছে, এইগুলো তো দেখে খারাপ লাগে না কিছু? মানে বাংলা মুভি দেখার জন্য মানুষের সেই আগ্রহটা, সেইটা এখন আর নেই। আগ্রহ একেবারে নেই তা নয়, মানে কম্পারিজন আগের থেকে এখনকার তুলনা করছি আমি। তার কারণ হচ্ছে যে তখন তো আর অন্য আগ্রহের বিষয় ছিল না। তখন সিরিয়াল ছিল না, তখন টেলিভিশন ছিল না, তখন ওটিটি ছিল না। হ্যাঁ, এখন তো বিভিন্ন ধরনের। কাজেই এই এই কি বলবো, রিনোভেশনস বা এইসব বদলগুলো, এগুলো হতেই থাকে। এটা আমাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য যে আমরা এই সময়টায় পড়ে গেছি, এসে গেছি। তো এইভাবেই ইভলিউশন, এইভাবেই নতুন নতুন টেকনোলজি আসে, নতুন নতুন ভাবে মানুষের কাছে মেকাররা পৌঁছতে চায়। তবে ছবি কখনোই শেষ হয়ে যাবে না, ছবি মুছে যাবে না, একটা জিনিস। আর মানুষের হয়তো কিছুটা টেস্টও বদলেছে, স্বাদ বদলেছে ছবির ক্ষেত্রে। আগে যেরকম পারিবারিক ছবি হতো, এখন অতটা আর মানুষ পরিবার নিয়ে এতই এমনিতে চিন্তিত, মানে এখন এন্টারটেইনমেন্ট চাই সবাই। তো এখন হয়তো এন্টারটেইনমেন্টটা বেশি ভালো লাগছে। তবে ছবি সবসময় বেঁচে থাকে। কিন্তু আগের তুলনায় এখন দেখো ছবির সংখ্যাও অনেক কমে গেছে। হ্যাঁ, তারপরে মানে মানুষ গিয়ে যে সিনেমা হলে যে ভিড়টা করতো, সেই ভিড়গুলোও কমে গেছে। তো এই ডিফারেন্সেস গুলো দেখে মানে কোথাও একটা খারাপ লাগে না অভিনেতা হিসেবে? লাগে তো বটেই, কারণ আমরা যখন কাজ শুরুও করি তখন ছবির যা ক্রেজ দেখেছি হলের সামনে, কি বলবো আর, মানে হাজার হাজার মানুষ তো বটেই, হ্যাঁ, হাউসফুল, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকতো যদি সেই ছবির অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আসতেন মহরতে। হ্যাঁ হ্যাঁ, সেসব আর ক্রেজ এখন তো দেখি না, খুব হ্যাঁ। কম দেখি। সেই কমতিগুলো তো নিশ্চয়ই মিস করো। আচ্ছা বদিদা, আর একটা মানে অন্য দিকে যাচ্ছি। তুমি মানে সবাই অ্যাক্টর বোধিসত্ত্ব মজুমদারকে চেনে, ঠিক আছে? সবাইকে তোমরা মানে যেটা দেখিয়েছো মানে দর্শকের কাছে, সেটা সবাই চেনে। অ্যাজ আ পার্সন বোধিসত্ত্ব মজুমদার কিরকম?
এই রে, এটার উত্তর আমি কি করে দেবো? হ্যাঁ, তুমি যারা আমাকে দেখছে অ্যাজ এ পার্সন তারাই বলতে পারবে। যেমন লোকে খুব খারাপ বোধহয় বলে না, তার কারণ আমার মেলামেশায় তারা খুশি হয়। নিশ্চয়ই খুশি হয়, তুমি এত ভালো, আমরা তো জানি। তাহলে আমি জানতে চাইছি, মানে তুমি কিরকম, রাগী খুব, না মানে কুল টাইপের, কিরকম? আমি 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 নিজেকে কখনো সেভাবে ইভ্যালুয়েট করিনি, তবে আমি এমনিতে একটু কুল থাকারই চেষ্টা করি এবং একটু যুক্তি দিয়ে ভাবার চেষ্টা করি যে এটা কেন হচ্ছে, বা আমার অপোজিট সাইডের যে লোক বা সে কথা কেন বলছে ইত্যাদি। কিন্তু আমি রেগে গেলে কিন্তু মারাত্মক, কোনো কারণে যদি সিরিয়াসলি রেগে যায় সেটা মারাত্মক। আর একজন মানুষই আমাকে একেবারেই পছন্দ করেন না, সেটা হচ্ছে আমার স্ত্রী। তার কাছে আমি সব থেকে খারাপ জগতের মানুষ। জানি সেটা অন্য সেটা কি আমি জানতে পারি, রিজনটা কি? রিজনস আর থাউজেন্ডস, কাজী তোমাকে কোনটা বলবো? আমার কোনো কিছুই তার পছন্দ না, শুধু একটাই ঘটনা, সেটা টুটুল দাও জানতেন, যে আমাকে পছন্দ করেই সে বিয়েটা করেছিল। আচ্ছা, তোমাদের লাভ ম্যারেজ ছিল? Absolutely. আচ্ছা। এবং অফকোর্স ভাইস ভার্সা। হ্যাঁ। তো তারপরে আর কোনো কিছুই তার পছন্দ হয় না। যাই হোক, তাও কাটিয়ে দিলাম কিছু না হলেও প্রায় 50 বছর, এখনো হয়নি। হ্যাঁ। তো দিদিও তো অভিনয় জগতেই রয়েছে, দুজনের মধ্যে মানে ওই নিয়ে কিছু হয় না? তুমি বেশি কাজ করছো, আমি কম কাজ না। করছি, এরকম কিছু একটা? না, কারণ তার একটা প্রধান কারণ হচ্ছে আমরা কখনোই কাজের যে ক্ষেত্র সেখানে আমরা চেষ্টা করি কেউ কারোর ক্ষেত্রে না গলাই না। আচ্ছা আচ্ছা। তার ডিসিশন তার, আমার ডিসিশন আমার। আমি কি ছবি করবো, আমি কি কোনটা করবো না, কার সাথে কথা বলবো বলবো না ইত্যাদি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তার কাজের দিকে সে যে চরিত্রগুলো করে তার সাথে আমার পুরো খুবই উল্টো আর, ফলে সেখানেও কোনো বিরোধের জায়গা একদম আছে, ভালোই সব ঠিকঠাক আছে। আর এটা তো তুমিও বুঝতে পারছো, আমি খানিকটা কি বলবো, ঠাট্টার ছলেই বলি। হ্যাঁ, একদমই। হ্যাঁ, ওই আর কি, পছন্দ অপছন্দ সব মিলিয়ে হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফের মধ্যে হতেই থাকে, চলতেই থাকে। দিদিকেও দেখেছিলাম তোমার সেই একটা শুটিং এ তুমি গেছিলে, সেখানে তুমি অসুস্থ হয়ে পড়েছিলে, দিদি কিভাবে তোমার টেক কেয়ার করেছিল, সেটা দিয়ে বোঝা যায় যে ভালোবাসাটাও অনেক গভীর রয়েছে। হ্যাঁ, বোধহয় তাই, নইলে ওপরে ওপরে ঝগড়া করে। একদম প্রতি মুহূর্তেই আমাদের বিরোধ, মানে কথা। কিন্তু হ্যাঁ, সেখানে ইনফ্যাক্ট মুর্শিদাবাদে গিয়েছিলাম, ও ছিল সেই ছবিতে, সেটা লোন। হঠাৎই আমার ভীষণ, আমার এই রোগটা অনেক দিনের এবং সেটা ও খুব ভালো সামলাতে পারে, অ্যাসিডিটি। আচ্ছা আচ্ছা। সেদিন হঠাৎই কেন জানি না, হ্যাঁ, গরমটাও প্রচুর ছিল। ছিল, আমাকে দাউদ একটুখানি রোদ্দুর টদ্দুরে কাজ করিয়েছিল, তো সেই সব নানা কারণে তখন একটা সময় খুব অসুস্থ ছিলাম, মানে আমি ঘর থেকে প্রায় পা ফেলে বেরোতে পারছিলাম না। সো ওই এসে হঠাৎই দেখে আমাকে বলে, কি হয়েছে, এরকম অবস্থা তোমার, চোখ মুখ? আমার গ্যাস্ট্রিক সমস্যা আছে। তারপরে তো দাউদ, দেবা সকলে এলো, ওরা নানা রকম অ্যারেঞ্জমেন্ট করলো, ওষুধ বিশুধ ইত্যাদি। ওই আর কি, তার মধ্যে তো ও জানে আমার পুরো সিস্টেমটার গন্ডগোল আছে, সেইটা ও ছাড়া আর কি করতে। যখন দেখেছিলাম ভীষণ ভাবে টেক কেয়ার করতে। আচ্ছা বদিদা, আরেকটা কথা জিজ্ঞেস করছি, তোমার মানে কোনো ইচ্ছা আছে, মনের ইচ্ছা, যেটা এখনো অব্দি করে উঠতে পারোনি কিংবা করার ইচ্ছা আছে ভবিষ্যতে? একটা ইচ্ছে ছিল, এখন বোধহয় আর সেটা ইচ্ছে হিসেবে রাখার কোনো মানেও হয় না, বয়সটা অনেকটাই বেড়ে গেছে। সেটা ছিল যে ছবি পরিচালনা করা। বাহ। বা তো বটে, কিন্তু আমাকে কে ছবি, আমার নিজের ক্ষমতা তো নেই যে। এখন অবশ্য অনেক ভাবে ছবি তৈরি হচ্ছে, ছোটখাটো
পরিসরে এবং সেটা হচ্ছে, কিন্তু এখনো অবশ্য এমন নয় যে আমি ভাবছি না, কখনো হয়েও যেতে পারে, না হলে ঠিক আছে। হ্যাঁ নিশ্চয়ই, কেন হবে না, হবে হবে, একদিন হবে। আচ্ছা বদিদা, তুমি কি যদি মাইন্ড না করো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। বেশ তো। তোমার কোনো সিক্রেট একটু বলো, যেটা তুমি কাউকে কোনোদিন বলোনি। কাউকে কোনোদিন বলিনি, হ্যাঁ। না, এরকম সিক্রেট আমি রাখি না সব, মানে সেরকম কোনো সিক্রেট আমার তো মনে পড়ছে না, এটা একটু শক্ত প্রশ্ন। মানে ছোটবেলা থেকে কিছু নেই যে এমন কিছু জিনিস যেটা লুকিয়ে তুমি রেখেছো, কাউকে কোনোদিন শেয়ার করোনি? না, এখন তো আর লোকবার মতো কিছু ব্যাপারই নেই, এই বয়সে পৌঁছে যে যেমন ভাবে নেয়নি, এইটা ছিল। একটা সময় ছিল যখন আমার বর্তমান স্ত্রী এবং তার আগে প্রেমিকা, তার সাথে যখন প্রেম করছিলাম, সেটা সিক্রেট রেখেছিলাম অনেকদিন, যদিও সে সময়টা বহুদিন, প্রায় 10 বছর আমরা প্রেমের সম্পর্ক কাটিয়েছি। তা দিদি জানার পর কিছু বলেন? কে? দিদি জানার পর কিছু বলেনি? না, সেও সবটাই জানতো। তা সে কি করেছিল জানি না, আমি আর সকলের থেকে সেটা অনেকটা লুকিয়ে রেখেছিলাম। আর তারপরে তো লোকে প্রথম অবশ্য জেনেছিলেন আমার মা। আচ্ছা। তারপরে ওনার সাথে আলাপ হলো, এগুলো এইভাবে এগিয়েছে। সেটা একটা সিক্রেট ছিল বটে, এখন আর কোনো সিক্রেট। তোমার দর্শকরাও জানলো, একটা সিক্রেট তো ছিল যেটা সবাই জানতো না। ইন্ডাস্ট্রিতে তুমি এখন কাজ তো করছোই, আগের তুলনায় তোমার মনে হয় না তুমি অনেক কম কাজ করছো? একদম সত্যি, এটা ঘটনা, ইটস আ ফ্যাক্ট। রিজনটা যদি বলো একটু। রিজনটা জানি না, অ্যানালাইজ করা একটু শক্ত। হয়তো একটা সেট অফ ডিরেক্টরস, প্রডিউসার্স, যাদের সাথে আমরা খুব নিয়মিত কাজ করতাম একসময়, তারা আস্তে আস্তে সরে গেছেন বা কেউ আর নেই, জীবিত নেই, এটা একটা বড় কারণ। তারা কোনো ছবি ভাবতে গেলেই কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেসকে তো তাদের মনে থাকে যে একে, সেটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে হয়তো নতুনরা সেভাবে আমাকে বা আমার মতো অভিনেতা অভিনেত্রীদের ততটা চেনেন না, এইটা চেষ্টা করেন না। আচ্ছা, হতেই পারে চেনবার চেষ্টা করেন না, তো সেটা একটা কারণ হতে পারে। আর তাছাড়া তো খুব বেশি কিছু কারণ নেই। আরেকটা ডেফিনেটলি পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে বয়সটা বাড়ছে, একেবারে যখন তখন যেমন খুশি কাজ এখন আর করা সম্ভব হয় না। তো সিরিয়াল এখন কি করছো তুমি? না, আপাতত এই মুহূর্তে কোনো ধারাবাহিক যাকে বলে। আচ্ছা, এখন আর করছো না। তো আপকামিং কোনো প্রজেক্ট আছে যেটা তুমি রিসেন্ট আসতে চলেছে? না, টিভিতে তো আমার, না টিভিতে না, সিনেমার ক্ষেত্রেও বলছি। সিনেমার ক্ষেত্রে তো আছে, বেশ কিছু আছে, যেমন আমাদের দাউদ ভাই এবং আমার অত্যন্ত প্রিয় একটি লোক, যার অনুরোধ আমি কখনো ফেলতে পারি না, দেবা, শ্রদ্ধেয় টুটুল ব্যানার্জির ছেলে, তাদের একটা ছবি, তাদের প্রায় সবকটা ছবিতেই বোধহয় আমি ছিলাম নানাভাবে, ছোটখাটো রোল, বড় রোল। তো সামনের যে ছবিটা আছে সেটাতে আছি লোন বলে, খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট ওটা নিয়েছে। এছাড়াও তো করছি অনেকেরই, হয়তো খুব বড় চরিত্র না করলেও ছবি করছি। আচ্ছা আচ্ছা, আমাদের ইন্ডাস্ট্রিতে আরেকটা জিনিস করছে, ফেডারেশনের যে প্রবলেমটা এখন দেখা দিচ্ছে, ওটাতে তুমি কিভাবে দেখছো? এইটা আমার ব্যক্তিগত মত হচ্ছে যে এটা খুব বড় সমস্যা নয়, এগুলো কিছুটা ইগো প্রবলেম, কিছুটা দেখানো যে নিয়ম কানুন বাঁধা আছে, এর বাইরে যেতে দেবো না বা যাবো না ইত্যাদি। কিন্তু
একটা নিয়ম থাকা ভালো, ফেডারেশনের কিছু নিয়ম খুবই কার্যকরী এবং তারা সেটা টেকনিশিয়ানদের জন্য খুবই সেটা লাভজনক তাদের পলিসি। আবার কোথাও কোথাও তার আবার একটু এক্সেস ব্যবহার হলে তখন গন্ডগোলটা হবে। যেমন ছবি করাটাকে, ছবি বা হোয়াটএভার সিরিয়াল, এনি ক্রিয়েটিভ মেটেরিয়াল তুমি যদি করতে চাও তাকে খুব নিয়মে বাঁধা যায়। একদম তাই। এই অভিনয় জগতে তুমি অনেকদিন ধরেই কাজ করছো, অনেক ধরনের ক্যারেক্টার প্লে করেছো, কোনো একটা ক্যারেক্টার বাকি আছে যেটা তুমি করতে চাও, এখন অব্দি করে হয়ে ওঠা হয়নি? সেরকম ভাবে খুব ভাবিনি, তবে যদি সত্যি কথা বলো, মানে জানতে চাও, তাহলে বলি খুব কম ছবিতে বা ধারাবাহিকেও আমাকে ব্যাডম্যান হিসেবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা মানে খুব কম করেছি, আচ্ছা আচ্ছা। কিন্তু খুব কম। খুব মেরে কেটে দুটো তিনটে ছবি বা সিরিয়ালে করেছি। সেইটা একটা অভাববোধ থাকে যে কোনো অভিনেতা, সেটা যেটা করেনি হ্যাঁ, সেটার প্রতি একটা একদম লোভ থাকে। এবং আমাকে দিয়ে যে খুব একদম ভীষণ জোরদার একজন নেগেটিভ পার্সন হবে, সেটা হবে না, আমি জানি। কারণ আমি তো করি অভিনয়, অনেকদিন ধরেই করছি। কিন্তু এরকমও চরিত্র হয় যেটা বিদেশি ছবিতে তো খুবই দেখা যায়, আবার বম্বের ছবিতেও দেখা যায়। খুব একটা লোকের সামনে দেখে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে সে ভয়ঙ্কর খারাপ লোক। সেরকম একটা চরিত্র পেলে মজা আসতো। বদিদা, এবার একটু র্যাপিড ফায়ার হয়ে যাক। হ্যাঁ। আচ্ছা, তুমি তো তিনজন সুপারস্টারের সঙ্গেই কাজ করেছো, প্রসেনজিৎ, দেব, জিৎ। এই তিনজনের মধ্যে তুমি সিরিয়াল ওয়াইজ কাকে রাখবে? ওই বাবা, এটা ভীষণ শক্ত। কারণ কাজ যখন করেছি সকলের সাথেই, তারাও আমার সাথে খুবই কোঅপারেটিভ ওয়েতে কাজ করেছে। প্রসেনজিৎ ফার্স্ট এই কারণে যে আমাদের রিলেশনটাই এমন ছিল বা এখনো আছে যে কখনো মনে হয় না যে আমি প্রসেনজিতের সাথে কাজ করছি। সেটা তো একটা ইজিনেস থাকে। তো প্রসেনজিৎ অ্যান্ড জিৎ অ্যান্ড দেব। অভিনেত্রীদের ক্ষেত্রেও সেম কোশ্চেন আমি জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে শুভশ্রী, কোয়েল অ্যান্ড শ্রাবন্তী। বাবা, আমার মনে হয় শুভশ্রী এখন ভীষণই ম্যাচিউর করেছে, হ্যাঁ, ভীষণ ভালো করছে, অভিনয়ের প্রতি ওর এটা অনেক ভালো। শুভশ্রী, কোয়েল অ্যান্ড শ্রাবন্তী। দাদা, সকালে উঠে প্রথম তিনটে কাজ কি কি করো? স্বাভাবিক লোকে যা করে আমি তাই করি। তুমি জানতে চাইছো যখন বলি, আমার প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে যে আমি রসুনের দুটো বা তিনটে কোয়া সেই এটাকে মানে ছালটাকে পিল অফ করে সরিয়ে দিয়ে সেটা এমনি খায়। আচ্ছা আচ্ছা। চিবিয়ে খাওয়া একটু শক্ত, সকলের ঠিক প্রথমে তো ভীষণই অসুবিধা হয়, আমি অভ্যেস করে ফেলেছি। ওটা খালি পেটে খাও? একদম খালি পেটে, একদম কিচ্ছু খাওয়ার আগে, জলও খাওয়ার আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা খেয়ে খানিকক্ষণ ওয়েট করতে হয়, তা করি, সে অ্যারাউন্ড 5-7 মিনিট, 10 মিনিট ম্যাক্সিমাম। তারপরে মুখ দাঁত ব্রাশ করে ফেলি, এটাও সেকেন্ড কাজ। এবং তারপর তো ব্রেকফাস্ট করো? না, ব্রেকফাস্ট করার আগেই সকলেরই নিত্যকর্ম যেটা, সেটাই। আচ্ছা, খাবারের প্রসঙ্গে যখন এলাম তখন আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করছি, তোমার খাবারের মধ্যে কি ভালো লাগে, টক, ঝাল, মিষ্টি? বাবা, তুমি লাস্টে যেটাকে ফেললে সেটাই আমার সবথেকে বেশি। আরে বাপরে, মিষ্টি! মানে অভিনেতারা তো সবসময় মিষ্টি অ্যাভয়েড করে, আর তোমার ফিগার যা মেনটেন করে রেখেছো, মনে তো হয় না তুমি মিষ্টি খাও। আমি অ্যাভয়েড কি, আমার মানে অবসেশন বলতে পারো। আচ্ছা আচ্ছা। তারপরে বলতে পারো ঝাল, খুব বেশি না, তবে ঝাল ঝাল ভালোই পছন্দ করি। টকটা খেতাম আগে, এখন একটু অ্যাভয়েড করি বিকজ অফ মাই
সিস্টেম আর কি, আচ্ছা, আচ্ছা। আমার একটু Health. গ্যাস্ট্রিক প্রবলেম হয়, সেই টকটা যতটা সম্ভব হয় আমার। আচ্ছা, মিষ্টি মানে রসগোল্লা খাও? সব সব মিষ্টি, ধরনের। সব কিছু, সব কিছু। এবারে র্যাপিড ফায়ারে একটা কঠিন প্রশ্ন, হুম। সেটা হচ্ছে তিনজন ডিরেক্টর, আমি নাম করব, তুমি সিরিয়াল ওয়াইজ বলবে, ঠিক আছে? তো প্রথম হচ্ছে ঋতুপর্ণ ঘোষ, সেকেন্ড যাচ্ছি স্বপন শাহ, আর থার্ড হচ্ছে অনুপ সেনগুপ্ত। হ্যাঁ, অবশ্যই ঋতুকেই আমি প্রথম পছন্দ হিসেবে রাখবো। আর প্রসঙ্গত একটু বলে দিই, সেটা হচ্ছে ঋতুপর্ণ যখন ঋতুপর্ণ ঘোষ হয়নি আচ্ছা, তখন থেকে ওকে আমি চিনি, বা ও আমাকে চেনে। ওকে ওকে। মানে তখন একটা বাচ্চা ছেলে ছিল, কত হবে 19-20 বছর বয়স হয়তো, বা আর একটু বেশি। তখন ও একটা অ্যাড এজেন্সিতে কাজ করতো, ওকে, স্ক্রিপ্ট লিখতো এবং সেগুলো শোনাতে খুব ভালোবাসতো, আমরা শুনতাম। বা আচ্ছা। আমাকে ইন্ডিভিজুয়ালি ওয়ান টু ওয়ানও শুনিয়েছে অনেক স্ক্রিপ্ট, সেগুলো পরবর্তীকালে দু একটা ছবিও করেছে। আচ্ছা, কিন্তু ডিরেক্টর হিসেবে অসাধারণ। অসাধারণ। এই গেল স্বপনদা, একেবারে মানে ভয়ঙ্কর কর্মনিষ্ঠ, এবং বলা যায় যে একটা কম্পিউটার ব্রেন। হ্যাঁ, তুমি তো অনেক কাজ করেছো। কম্পিউটার ব্রেন, ওনাকে কোনো অ্যাসিস্ট্যান্ট হেল্প করার লাগতো না, কিছু লাগতো না। কোন দিন কোন জামা পরে কোন শটে ছিলাম হুম, উনি নিজেই বলে দিতে পারতেন, এরকম আর আচ্ছা। ভেরি মেটিকুলাস এন্ড পার্টি। আর অনুপকে আমি চিনি সেই একই, যেহেতু বয়স অনেকটা হয়েছে, অনুপ যখন অ্যাসিস্ট্যান্ট তখন থেকে চিনি। আচ্ছা, এবং সেই ছেলেটা এত ভালো কাজ পিক আপ করেছিল, যখন ও ডিরেক্টর হলো, হি ওয়াজ ইন টোটাল কমান্ড ওকে। অফ দ্য আর্ট। মানে ডিরেকশনের সমস্ত কিছু ও একেবারে করায়ত্ত করে ফেলেছিল, যার জন্য ও ভীষণ তাড়াতাড়ি কাজ করতো, ভীষণ ভালো শর্টস নিত, প্রচন্ড গুণী ছেলে। বদিদা, আমাদের এই আড্ডা উইথ পূজার কথাবার্তার সাথে সাথে রিয়েল হিরোদের আমরা এখানে পরিচয় করাচ্ছি। হ্যাঁ, যেটা দর্শকরাও দেখতে পাচ্ছে, আগের এপিসোডেও দেখেছে। আমরা কিছু রিয়েল হিরোদের তোমাদের সাথে পরিচয় করাবো। সংবাদ মাধ্যম, সংবাদ মাধ্যম হচ্ছে চতুর্থ স্তম্ভ। সেই মাধ্যমকে আমরা ভীষণভাবে রেসপেক্ট করি, বিকজ অনেক সময় জীবনের ঝুঁকি নিয়েও আমাদের কাছে সঠিক তথ্য সামনে নিয়ে আসে। তাই আমি দেখে নেব আমাদের জামশেদপুরের সাই ভিশনের এডিটর, পত্রকার অরূপ মজুমদারকে। অরূপ দা, মন খুলে হবে কথা, হই হুল্লোড় অনেক মজা, হাসলে কমবে বুকের ব্যথা, তাই জমি। অরূপ দা হচ্ছে জামশেদপুর, ঝাড়খণ্ড জামশেদপুরের সাই ভিশন পত্রিকা আছে, ওখানকার এডিটর। তুমি কিছু বলো। প্রথমে তো আপনাদের সকল দর্শককে আমার প্রণাম। আমি অরূপ মজুমদার, ঝাড়খণ্ড জামশেদপুরে থাকি। আমি একটি পত্রিকা সাই ভিশন, তার এডিটর, এবং আমাদের পত্রিকার সাথে সাথে ডিজিটাল প্ল্যাটফর্মও আছে, যেটার মাধ্যমে আমরা ই পেপার বার করি। আর আমরা চেষ্টা করি যে সঠিক খবর সঠিক সময় দর্শকের কাছে পৌঁছে দেওয়ার। খবর যেগুলো আছে সংগ্রহ করার জন্য অনেক সময় তোমাদের জীবনের ঝুঁকিও নিতে হয়। অ্যাকচুয়ালি আমি যেহেতু এডিটোরিয়াল পার্টে আছি, আমি ফিল্ডে যাই না, ফিল্ডে তো রিপোর্টাররা থাকে, আমরা এডিটিং করি সব। মানে হ্যাঁ, এগুলো তো একটা খুব রিস্ক আছেই, সবসময় একটা চ্যালেঞ্জিং ওয়ার্ক এটা আমাদের রিপোর্টারদের অনেক ফেস করতে হয়। আমাদের কাছে যেহেতু আমরা এডিটোরিয়াল পার্টে আছি, আমাদের কাছে থ্রেডস আছে, ফোন আছে, যে তুমি এটা প্রিন্ট করবে না, বা তুমি এটা কি করে বার করলে, এইটাকে সরিয়ে দেওয়া হোক, আছে এরকম আজ। কিন্তু ইটস পার্ট অফ জব, আমরা এগুলোকে ওভারলুক করি, বলি যেটা করা সেটা আমরা করে দিয়েছি, আপনার যেটা করা সেটা আপনি করুন। তো সত্যটাকে যদি নাই আমরা পার করতে পারলাম, সত্যটাকে নাই আমি দর্শকের কাছে আনতে পারলাম, তাহলে কেনা মিডিয়া হয়ে কাজ করা তো উচিত, আর এই কাজ করে মজা হবে। হ্যাটস অফ। তুমি তো সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত আছোই, এর পাশাপাশি তুমি কি অন্য কিছু করছো? হ্যাঁ, এর পাশাপাশি আমাদের অনেক ধরনের কাজ হয়, তার মধ্যে স্পেশালি যেটা আমি এখন শুরু করেছি, ওয়েস্ট বেঙ্গলে আমি অনেকদিন ধরে আসছি, অনেক প্রচেষ্টা করেছি,
আমার মুভি লাইনে কাজ করার খুবই ইচ্ছে ছিল, কিন্তু হয়নি। এইবার চক্র প্রোডাকশনের আপনাদের মাধ্যমে শর্ট ফিল্ম আসছে আমাদের, সকলে দেখে আনন্দিত হবে। কারণ আমাদের যে ডাইরেক্টর দেবাদা, উনি এত সুন্দরভাবে ডিরেকশন দিয়েছেন। আর বলতে গেলে আজ আমি এখানে বসে আছি ওনারই জন্য, আর ওই প্রজেক্টের পারপাসেই আমি এসেছি, আর ওই প্রজেক্টের পারপাসেই আমি এখানে আজকে আপনার সৌভাগ্য হয়েছে আমাদের এখানে আসার, এখানে উপস্থিত হওয়া। তো আমার ইচ্ছে আগেও এরকম ওনার সঙ্গে জুড়ে কাজ করি। আর আপনাদের চ্যানেলের মাধ্যমে, আজ এই প্রোগ্রামের মাধ্যমে আমি স্যারকে রিকোয়েস্ট করব, আমাদের পরবর্তী মুভিতে আপনি আমাদের সঙ্গে একটু কাজ করলে আমার সৌভাগ্য হবে। ওকে, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, তুমি যে শর্ট ফিল্মটা করলে, এটা মানে কোন ল্যাঙ্গুয়েজে করলে? এটা হিন্দি ল্যাঙ্গুয়েজে করেছি, বাংলায় ডাবিং হবে, আচ্ছা। তবে হিন্দিতে প্রথম আসবে। আচ্ছা, আচ্ছা। আর ঝাড়খণ্ডের অনেক আর্টিস্টকে দেবাদা কাজ দিয়েছে আমার রিকোয়েস্টে, যারা এখানে এসে কাজ করেছে। পরবর্তীকালে আমরা ঝাড়খণ্ডও এই কাজগুলো করবো, কেন আমাদের ঝাড়খণ্ড গভর্নমেন্ট ফেসিলিটিস দিচ্ছে মুভিতে প্রমোশন করার জন্য, অনেক সাহায্য করছে। আর লোকেশনও খুব ভালো, আর কাজ করে আনন্দ পাবে সবাই, এতটুকু। আমি যে প্রোডাকশনের আন্ডারে কাজ করেছি, দর্শকদের বলতে চাই যে সেই প্রোডাকশনে দেবাদার সাথে সাথে পূজা ম্যাডাম আমাদের খুব সহযোগিতা করেছেন। উনি পুরো ম্যানেজমেন্টটাকে উনি দেখেছেন, আর সবাইকে বকাবকি করেছেন। আর স্পেশালি খুবই সাংঘাতিকভাবে ওনাকে আমরা সবাই, প্রত্যেকটা আর্টিস্ট স্পটে ভয় পাচ্ছিলেন। উনি এরকমভাবে ম্যানেজ করেছেন, খুব সুন্দরভাবে ম্যানেজ করেছেন। আমি অ্যাপ্রিসিয়েট করি দুজনকে যে এই ধরনের কাজ আপনারা করছেন, নতুন চেহারাদের সুযোগ দিচ্ছেন, আমাদের ঝাড়খণ্ডের জামশেদপুরের আর্টিস্টদের সুযোগ দিচ্ছেন, এবং ওনাদের একটা সবচেয়ে বড় ব্যাপার, ওনারা নতুন চেহারাকে এরকম ভাবে প্রমোট করছেন যাতে অনেকে কাজ করার সুযোগ পাচ্ছেন। আর ওনার এক্সপিরিয়েন্স আর ওনার আইডিয়া তো মানে অতুলনীয়। তুমি আমাদের কাছে এসেছো, টাইম দিয়েছো, তোমার প্রেসিয়াস টাইম, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের অনেক ধন্যবাদ যে এই টাইমটা দেওয়ার জন্য আমার সুযোগ করে দিলেন। অরূপদা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সেটা হলো চক্র প্রোডাকশনের স্বর্গীয় শ্রী টুটুল ব্যানার্জির স্মৃতি সম্মান দাদার হাত দিয়ে তোমাকে একটু দিতে যায়। আমি পৌশালীকে অনুরোধ করব, পৌশালী একটু এসো প্লিজ। মন খুলে হবে কথা, হই হুল্লোড় অনেক মজা, হাসলে কমবে। দাদা একটু রিকোয়েস্ট করছি, একটু যদি জমিয়ে দেখো সবাই। আমি এই স্মৃতি সম্মান আপনার হাতে তুলে দিতে পেরে আমি নিজে সম্মানিত। কেন বলছি, বিশেষ করে যে মানুষটির নামে এই স্মৃতি সম্মান, আমার সৌভাগ্য হয়েছে তার সাথে একাধিক ছবিতে কাজ করা, তারই প্রোডাকশন। তো একটাই কথা বলবো যে এরম মানুষ আজকের দুনিয়ায় খুব বিরল, এত বড় মনের একটা মানুষ। তো এই সম্মান আপনাকেই পাবে। আমিও শুনেছি বিভিন্ন সূত্রে দেবার মাধ্যমে শুনি কাজের ব্যাপারে। আমার তো সৌভাগ্য হয়নি তার সাথে দেখা করার, তবে কি মাপের ডিরেক্টর ছিলেন। আর সমাজ সবচেয়ে বড় ব্যাপার, অনেক বড় বড় কাজ করেছেন, কিন্তু ডাউন টু আর্থ ছিলেন। মানে সকল ক্রু মেম্বারদের সঙ্গে এত ফ্রেন্ডলি থাকতেন। আমি নিজে গর্বিত আজকে ওনার নামে আমি এই পুরস্কার সম্মানিত হচ্ছে আমার, আমি নিজে গর্বিত। আমি অনুমতি নিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। পৌশালী, মন খুলে হবে কথা, হই হুল্লোড় অনেক মজা, হাসলে কমবে বুকের ব্যথা, তাই জমিয়ে দেখো। একজনকে আমি দেখে নেব। তিনি হচ্ছেন আমাদের গিফট পার্টনার সমবায় কৃষি সমিতির মোশাররফ দা। হ্যাঁ, তো মোশাররফ দা প্লিজ। মন খুলে হবে কথা, হই হুল্লোড় অনেক মজা, হাসলে কমবে বুকের ব্যথা, তাই জমিয়ে দেখো সবাই, আড্ডা উইথ পূজা। নরক থেকে ভিসা নিয়ে বাচ্চা
দাদা, সমবায় কৃষি সমিতির মাধ্যমে হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে। তো আমি মোশাররফ দাকে বলবো তুমি একটু এক্সপ্লেন করো। মূলত আগের দিনে মানে 1990 সাল পর্যন্ত আমি লক্ষ্য করতাম, যেহেতু আমি কৃষি সমবায় সমিতিতে চাকরি করি, যে গরিব কৃষক এবং গরিব মহিলাদের ঋণ দেওয়ার মাধ্যমে সীমাবদ্ধ থাকতো, আর কোনো অন্য কাজ হতো না। পরবর্তীকালে 1992 সালের পর থেকে নাবার্ড এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটাকে ডিপোজিট মোবিলাইজেশন, অন্যান্য ব্যাংক যেরকম সাধারণ মানুষ পাবলিকের কাছ থেকে টাকা আমানত নেয়, মানে লেনদেন ব্যবসা আর কি, সেটাও শুরু হয় এবং আস্তে আস্তে সেটা বর্তমানে একটা ব্যাংকিং পরিষেবার রূপ নিয়েছে। কৃষি সমবায় সমিতিটা বর্তমানে একটা ব্যাংকিং পরিষেবার রূপ নিয়েছে। অন্যান্য ব্যাংকগুলো যে কাজ করে, যেরকম টাকা পয়সা লেনদেনের সাথে সাথে ফিক্সড ডিপোজিট, সেভিংস ডিপোজিট, রেকারিং ইত্যাদি ইত্যাদি করে, সেরকম আরটিজিএস, নেফট এই সমস্ত কাজগুলোও করে। স্কুলের যারা স্টুডেন্ট তাদের যে বিভিন্ন সরকারি টাকা, কন্যাশ্রী বলুন, অন্যান্য ট্যাব বলুন, তাছাড়া স্টাইপেন্ড বা স্কলারশিপ ইত্যাদি কিছু এইগুলো দেওয়া হয়। তাছাড়া বার্ধক্য ভাতা, বিধবা, এক কথায় একটা ব্যাংক যা কাজ করে কৃষি সমবায় সমিতিগুলো সেই কাজ করে। আর আমি যেটা একটা বলবো দাদার সম্পর্কে, যে আপনাকে যে আমি আপনার হাতে অ্যাওয়ার্ডটা তুলে দিলাম, আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। আপনি এত বড় মাপের একজন মানে অ্যাক্টার, আপনার যে কতটা সিনেমা দেখেছি আমি নিজেই বলতে পারবো না, 63 বছর বয়স। কাজে যেরকম আপনি একজন বড় মাপের অ্যাক্টর, সেরকম একজন বড় মাপের মানুষ। এটা আমি মনে করি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা, এবারে চক্র প্রোডাকশনের তরফ থেকে একটা ছোট্ট উপহার তোমার জন্য রয়েছে। আমি মোশাররফ দাকে বলবো তোমার হাতে সেটা তুলে দেওয়ার জন্য। পৌশালী, একটু আসবে প্লিজ। মন খুলে হবে কথা, হই হুল্লোড় অনেক মজা, মোশাররফ দা প্লিজ একটু উত্তরে এটা প্লিজ। হাসির ব্যথা তাই জমিয়ে দেখো সবাই, আড্ডা উইথ পূজা। নরক থেকে ভিসা নিয়ে বাচ্চা অসুর আসবে সেটে, মজার মজার কথা শুনে খিল ধরবে তোমার পেটে, হাসলে কমবে বুকের ব্যথা তাই জমিয়ে দেখো এবার। দাদা, তোমাকে পেয়ে আজ খুব 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 আনন্দ পেলাম। আর তুমি মানে তোমার সময় বার করে আমাদের টাইম দিয়েছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ। এটা তো আমারও সৌভাগ্য, তোমাদের সাথে দেখা হলো, আরো সকলের সাথে দেখা হলো, দর্শকদের সাথেও কথা হলো। হ্যাঁ, আমার ভীষণ ভালো লেগেছে, আই হোপ দর্শকদেরও ভীষণ ভালো লাগবে। দাদা, একটা ছোট্ট অনুরোধ আছে, আমাদের প্রোগ্রাম শেষ করার সময় আমরা জমি একটু ডান্স করি। হ্যাঁ, তাই আমি অরূপদাকে একটু ডেকে নেবো। অরূপদা প্লিজ। মন খুলে হবে কথা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আছি। আরে তুমি আবার চলে এসছো? সত্যি? তাই জমিয়ে দেখো চলো লেটস ডান্স। মন খুলে হবে কথা, হই হুল্লোড় অনেক মজা, হাসলে কমবে বুকের ব্যথা তাই জমিয়ে দেখো সবাই, আড্ডা উইথ পূজা।